প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট বন্ধুদের জন্য প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান গল্প শুনিয়ে শোতে। ছোট্ট বন্ধুদের এই গল্পের আসরে আমরা বিভিন্ন মনীষীর জীবনের গল্প বলে থাকি। আজকেও আমরা একজন মহামনীষীর গল্প বলবো। তিনি একজন বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের সমকালীন বাংলা সাহিত্যের একজন অন্যতম আধুনিক কবি, কবি আল মাহমুদ। তার জীবনের নানান মজার ঘটনা নিয়ে আজকে আমরা গল্পের আসর সাজিয়েছি। চলুন তাহলে গল্পের আসরে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকেও আমরা, তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমরা একজন কবির জীবনের গল্প শুনবো। সেই কবির নাম কি? কবি মাহমুদ। কাজী নজরুল ইসলাম তো আমাদের জাতীয় কবি, তার গল্প আমরা শুনেছি। আজকে যার গল্প শুনবো তিনি আমাদের মাঝে অনেকদিন বেঁচে ছিলেন। এই গত কিছুদিন আগে 2019 সালে উনি মারা গিয়েছেন। হ্যাঁ, তার নাম হচ্ছে কবি আল মাহমুদ। কি নাম? কবি আল মাহমুদ। নাম শুনেছো তোমরা? জি। কবি আল মাহমুদ একজন খুব বিখ্যাত কবি, অনেক বড় একজন বাংলা সাহিত্যের অনেক বড় একজন কবি। অনেক ভালো একজন কবি, একজন খুব ভালো মানুষ ছিলেন তিনি। তার জন্ম হয়েছিল 1936 সালের 11ই জুলাই। কত সালে? 1936 সালের 11ই জুলাই। অনেক দিন আগে, তাই না? প্রায় 100 বছর হয়নি এখনো। হ্যাঁ, তো যাই হোক, তিনি খুব নামি দামি একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা তার নাম রেখে দিলেন কি? মীর আব্দুস শুকুর আল মাহমুদ। পরবর্তীতে তিনি দেখলেন যে নামটা অনেক বড় হয়ে যায়, কবিদের নামগুলো একটু ছোট ছোট হলে ভালো হয়, সবার মনে থাকে। তখন তার নামটা ছেটে ছুটে কি করা হলো? শুধু আল মাহমুদ রাখা হলো। আল শব্দটা ইংরেজিতে দি হিসাবে ব্যবহৃত হয়, দ্য মাহমুদ। হ্যাঁ, এরকম আর কি। আল মাহমুদ মানে দ্য মাহমুদ, ঠিক আছে? তো যাই হোক, আল মাহমুদের শৈশবটা অনেক চমৎকার ছিল, খুবই সুন্দর ছিল। আর তার তো তিনি কি কি লিখেছেন? তিনি কবিতা লিখেছেন, তিনি ছড়া লিখেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন। আর একটা মজার জিনিস লিখেছেন, সেটি হচ্ছে তার নিজের জীবন কাহিনী। সেটাকে বলে কি? আত্মজীবনী। হ্যাঁ, নিজের জীবন কাহিনী নিজেই লিখে গেছেন, এবং সেটার নাম হচ্ছে যেভাবে বেড়ে উঠি। কি নাম? একটা মানুষ যেভাবে ছোট থেকে বড় হয়, তার পুরো কাহিনী, পুরো ঘটনা, অনেক মজার মজার কাহিনী তিনি সেই বইটাতে লিখে গেছেন। যেমন একটা কাহিনী তোমাদেরকে বলি, সেটি হচ্ছে যে কবি আল মাহমুদ যখন ছোট ছিলেন তখন তার চুলগুলো ছিল ঝাঁকড়া ঝাঁকড়া। হ্যাঁ, ঝাঁকড়া ঝাঁকড়া, অনেক বড় ছিল। কিন্তু তাকে যখন মক্তবে ভর্তি করানো হবে, মক্তব মানে কি? যেখানে গেলে আলিফ বা তা সা পড়ানো শেখানো হয়, তাই না? সকালবেলা মক্তবে আমরা যাই না? কে 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 মানে কার কার অভিজ্ঞতা আছে যাওয়ার? এলাকার মসজিদের মক্তবে গিয়ে পড়ার অভিজ্ঞতা কার কার আছে? মাশাআল্লাহ। আর বাকিদের বাসায় এসে হুজুর পড়িয়ে যায়, তাই না? তো মক্তবে যারা যায়, ঠিক আছে, হাত নামাও। এরকম যে আমাদের কবি আল মাহমুদকেও তাদের বাড়ির মক্তবে যেতে হবে। কিন্তু এত বড় বড় চুল নিয়ে মক্তবে গেলে কি হুজুর কি অনেক আদর করবে না বকা দিবে? বকা দিবে, চাইলে পিটটিও দিতে পারে, তাই না? চুল তো কাটতেই হবে। এখন আল মাহমুদ তো ভীষণ চিন্তায় পড়ে গেছেন। হ্যাঁ, তাদের একটা পারিবারিক চুল যে কাটে তাকে কি যেন বলে? নাপিত বলে। তাদের একটা পারিবারিক নাপিত ছিল, তাকে সবাই বলতো, আল মাহমুদ বা ছোটরা বলতো মধু কাকা। কি বলতো? মধু কাকা আসবে চুল কাটতে আল মাহমুদের। হ্যাঁ, এখন মধু কাকা যে চুল কাটবে, চুল তো কেটে ছোট ছোট করে দিবে, দেখতে কেমন দেখা যাবে? যার এরকম কুকড়া কুকড়া বড় বড় চুল, তার চুল যদি একেবারে ছোট ছোট করে দেয়, খারাপ লাগে না? এই জন্য সে আগে ভাগে মধু কাকে কাছে গিয়ে কানে কানে বলে এসেছে, কাকা আপনি তো বাড়িতে যাবেন আমার চুল কাটতে, কাকা প্লিজ আমার চুলগুলো বেশি ছোট করিয়েন না। হ্যাঁ, অত ছোট যেন না হয়, আমার অনেক কষ্ট লাগবে। মধু কাকা বলে, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আর এদিকে যখন চুল কাটতে আসলো, তখন তার মা বলেছে যে কীরকম বৃষ্টি দেখা যায়, একেবারে ছোট্ট ছোট করে, একেবারে বিন্দু বিন্দু করে কেটে দিবেন। এখন মধু কাকা তো চুল কাটা শুরু করলো। হ্যাঁ, কেচির যে কিচিরমিচির আওয়াজ তার একেবারে মনের মধ্যে গিয়ে বিঁধতে লাগলো। মনে হচ্ছে চুলগুলো সব বুঝি নিয়ে যাচ্ছে। আসলেই তাই, কাটতে কাটতে অনেক ছোট করে ফেললো। এখন সে দেখলো যে মধু কাকা তাকে বলেছিল যে চুলগুলো একটু বড় করে কাটার জন্য, মধু কাকা তো কথা রাখছে না। তখন সে একদম কেঁদেই ফেললো। তখন মধু কাকা একটা ধমক দিয়েছে, চুপ। আর অমনি আল মাহমুদ ভয়েসটা একেবারে চুপ হয়ে গিয়েছে। এখন চুল টুল যে কাটা হয়ে গেছে, আয়নায় নিজের মুখ দেখে
নিজেই কেঁদে ফেলেছে যে এরকম চুল হয়ে গেল, এরকম ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, বড় বড় চুল ছিল। তখন কি করলো, মায়ের কাছে গেল। উল্টো আরও মধু কাকা বলে দিয়ে গেল যে খবরদার তোর মায়ের কাছে যাবি না, মায়ের সামনে গেলে বলবে যে এত বড় বড় চুল কেন রাখছে, আবার এবারে বটি দিয়ে কেটে দিব। মানে কেচি দিয়ে কেটেছি, ছোটো হয়নি, এবার বটি দিয়ে কেটে দেবো, এরকম বলবে তোর মা, তোর মার সামনে যাস নে। কিন্তু আল মাহমুদ মার সামনে গেল, আর মা অনেক খুশি, বলে যে এই যে এতদিন পরে আমি আমার ছেলেটার মুখটা দেখতে পেলাম। আর আল মাহমুদ দেখেছে যে আমার মুখটা কেমন আতা ফলের মতন হয়ে গেছে, মানে একটা ফলের মতন হয়ে গেছে মুখটা, গোলগাল। হ্যাঁ, ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, একরকম ছিল, যখন চুলগুলো সব ফেলে দিয়েছে একেবারে গোলগাল একটা আতা ফলের মতন হয়ে গিয়েছে। আর উনি দেখতেও অনেক সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, টুকটুকে। হ্যাঁ, তার মা বললেন যে এই যে এতদিন পরে আমার ছেলেটার মুখ দেখা গেল, কত সুন্দর একটা কপাল, সেই কপালটা দেখা গেল। আর আল মাহমুদ তো চিন্তা করছে ধুর সাই কপালের মানে কপাল দিয়ে কী হবে, তাই না? এই তো পরের দিন তো মাদ্রাসায় বলে যে এখন চিন্তা করছে আচ্ছা এই মাথায় যদি টুপি পরি তাহলে কেমন লাগবে। তো একটা টুপি মাথায় চড়িয়ে মক্তবে গেল। মক্তবে যাওয়ার পরে মক্তবের হুজুর প্রথমেই তার মাথার টুপিটা খুলে দেখলেন যে চুলগুলোর অবস্থা কী। তখন দেখলেন যে চুলগুলো একদম ছোট ছোট। তখন হুজুর বললেন যে তোমার এই চুলের অবস্থা কে করেছে এরকম? হ্যাঁ, চুলের অবস্থা এরকম কে করে দিয়েছে? তখন আল মাহমুদ বলল যে এটা করেছে হচ্ছে গিয়ে আমাদের মধু কাকা। তখন হুজুর শুধু একটা শব্দই বলেছেন, সেটি হচ্ছে বেরহম, মানে তোমার উপরে রহম করা হয়নি। হ্যাঁ, অথচ যার ভয়ে চুলগুলো কেটেছে সেই কিন্তু কি বললো যে তোমার উপরে অন্যায় করা হয়েছে। কারণ চুল তোমার পছন্দের জিনিস, তুমি এত বড় বড় করে চুল কেটে রেখেছিলে, সেটাকে কেটে এত ছোট করে দিয়েছে। তখন আল মাহমুদ যেহেতু তার পক্ষে কথা বলেছে, তার মনের মধ্যে অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে আরও হাউমাউ করে কেটে দিয়েছে চুলের কষ্টে। তখন হুজুর তাকে অনেক আদর করে দেওয়াতে তার কান্না থেমেছে। তো এই আল মাহমুদের আরও অনেক মজার মজার ঘটনা আছে। আরেকটি ঘটনা হচ্ছে যে গ্রাম দেশে কিন্তু অনেক রাতের বেলা অনেক অনুষ্ঠান হয়, তোমরা কি জানো? যেমন ধরো অনেক দূরে একটা পুঁথির আসর হয়, কিংবা অনেক দূরে একটা যাত্রাপালা হয়, সার্কাস হয়। তোমরা কি কখনো জেনেছো এগুলো যে যাত্রাপালা হয়? হ্যাঁ, তো এরকম একবার কি হলো যে আল মাহমুদের অনেক বন্ধু বান্ধব ছিল। তারা এসে বললো কি অনেক রাতে, আল মাহমুদ জানতো না, রাত তখন ধরো 12টা। হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে, আর আল মাহমুদ হচ্ছে গিয়ে ঘরের তার চাচার বাসায় থাকতো। সেখান থেকে একেবারে সামনের দিকে গ্রাম দেশে কিছু ঘর থাকে, কাছারি ঘর বলে সেগুলোকে। ওই কাছারি ঘরের মধ্যে আল মাহমুদ ঘুমিয়েছিল। অনেক রাতে টুকটুক করে শব্দ হয়েছে, খুলে দেখে যে তার একটা বন্ধু। বলে যে আজকে আমরা সবাই যাত্রা দেখতে যাব। বলে যে আমরা চাচাকে না বলেই যাবো? বলে ধরো চাচাকে বলে তোমাকে যেতে দেবে নাকি? আমরাও তো কাউকে বাসায় বলে আসিনি, আমরা যাবো, আবার ফজর নামাজের আগে চলে আসবো। তখন বলে যে কিন্তু ফজরের সময় যদি আমরা না ফিরতে পারি তাহলে কিন্তু পুরো গ্রামে ছড়িয়ে পড়বে যে গ্রাম থেকে একসাথে 6টি ছেলে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, তো বলে যে না, ইনশাল্লাহ আমরা সবাই ফিরে আসতে পারবো। তখন অনেক প্রচণ্ড শীত, কনকনে শীতের রাত। তো আল মাহমুদ তার মানে গায়ে যে কাঁথাটা ছিল সেই কাঁথাটা গায়ে দিয়ে সে বের হয়ে আসলো। তারপরে তার বন্ধুর অনেক সাহস ছিল, সে বলল যে তোমার শুধু ওই টর্চ লাইটটা তুমি ধরে রাখবে নৌকার একদম সামনে বসে, আর আমরা যারা আছি সবাই বৈঠা একসাথে বাইবো, যেন ওই যে বাইসের যে নৌকা আছে না, যেগুলো কম্পিটিশন করে, এগুলো যত দ্রুত যায় আমরা তত দ্রুত যাব, আমাদের অনেক দূর যেতে হবে। তখন তারা নৌকা বাওয়া শুরু করলো। যেতে যেতে বললো যে লাইট লাগবে কেন নদীর মধ্যে? আরে অনেক একটা খালের মধ্যে যাব যেখানে শুধু গাছপালা আর গাছপালা। হ্যাঁ, তখন তারা দেখলো যে সত্যি সত্যি একটা খালের মধ্যে ঢুকেছে। হ্যাঁ, তখন সবাই বলে যে ওই বন্ধুটা বলে যে এখান থেকে খুব দ্রুত যেতে হবে আমাদের, কেননা গাছের থেকে গোখরা সাপ লাফ দিয়ে অনেক সময় পড়ে নৌকাতে। চিন্তা করো, ভয়ের ব্যাপার না? রাতের বেলা ঘুটঘুটি অন্ধকার নৌকার মধ্যে যদি গাছের থেকে গোখরা সাপ লাফ দিয়ে পড়ে তাহলে কেউ বাঁচবে? যাক, তবুও তারা ভয়ে ভয়ে মোটামুটি নৌকা মানে চালিয়ে যাচ্ছিল। হঠাৎ আল মাহমুদ দেখলেন যে তার পিঠে একটা টান লাগছে কেমন যেন। আর টান লাগার একটু পরেই দেখলেন যে না, সে না, আরেকটি ছেলে, তার আরেক বন্ধু, সে হঠাৎ করে ধুপ করে কোথায় যেন চলে গেছে, শূন্যে ভাসতেছে। তো এই দৃশ্য দেখে তো সাথে সাথে নৌকাটা থামিয়ে ফেললো তার বন্ধুটা, থামিয়ে আবার উল্টা দিকে বেয়ে বেয়ে একদম নিচে দেখলো যে তার বন্ধুটা, একটা বন্ধু বট গাছের সাথে ঝুলতেছে। কেমনি কীভাবে ঝুলছে? ভূত টুত আছে নাকি যে ওকে ধরে নিয়ে গাছে ঝুলিয়ে রাখলো? সবাই তো চিন্তার বিষয়। একটু পরে দেখলো যে না, রক্ত বের হচ্ছে কোত্থেকে জানো। এমনই ভয়ঙ্কর কাণ্ড সেটা হয়েছে কি জানো, যে গ্রাম দেশে তখন ওই সময় বোয়াল মাছ ধরতো বড়শি দিয়ে, এবং সেই বোয়াল মাছ যেহেতু অনেক বড়, এক একটা বোয়াল এক একটা মানুষের থেকেও বড় হতে পারে।
তো সেই বড়শিগুলোও বড় হতো এবং সেটার দড়িগুলোও বড় হতো। সেরকম একটা বড়শি টানানো ছিল। ওই বড়শিটাই প্রথমে আল মাহমুদের পিঠে লেগেছে, পিঠের কাপড় চোপড় ছিঁড়ে পরে ওই তার বন্ধুটার কানের সাথে লেগেছে, কানের মধ্যে লেগে কান ফুটো করে একেবারে ওকে উঁচু করে ফেলছে। তো এই অবস্থায় বন্ধুটা তো মানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে ঝুলছে। তাড়াতাড়ি তাকে ওইখান থেকে নামানো হলো, কেচি দিয়ে বড়শির দড়ি কেটে অজ্ঞান অবস্থায় তার কান থেকে বড়শিটা খুলে ফেলা হলো এবং দেখা গেলো যে খুবই খারাপ অবস্থা, রক্তক্ষরণ হচ্ছে। তাড়াতাড়ি কাপড় বেঁধে রক্ত বন্ধ করা হলো এবং তারা বলল যে না, আজকে রাতে আর আমাদের যাত্রাপালা দেখার কোনো অবস্থা নেই, আমাদের এক বন্ধু একেবারে খুবই আহত হয়েছে। হ্যাঁ, তখন তারা সবাই আবার তাদের বাড়িতে ফিরে আসলো। চাচি এই ঘটনাতে খুব কষ্ট পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন, তিনি বললেন যে আমি তোমাকে এনেছিলাম তোমাকে মানুষ করার জন্য, তোমার বাবা মার কাছ থেকে এনেছিলাম তুমি যেন লেখাপড়া করো, কিন্তু তুমি তো আসলে লেখাপড়ার দিকে তোমার মন নেই, তুমি সারাক্ষণ বাউন্ডুলে পানা করো, তুমি কবি হতে চাও, তুমি কবি হবা, আমি দোয়া করে দিলাম, কিন্তু তুমি অনেক কষ্টে থাকবা, কবিরা অনেক কষ্টে থাকে। হ্যাঁ, এরকম ছিল তার অনেকটা, মানে আল মাহমুদ খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। তিনি বলেন যে চাচি আপনি কি আমাকে বরদোয়া করছেন? বলে যে না, আমি তোমার জন্য বরদোয়া করছি না, তবে তোমার মা বাবার দিকে খেয়াল রাখতে হবে। চাচির এই কথাগুলোকে তিনি শেষ জীবন পর্যন্ত মনে রেখেছিলেন। তো যাই হোক, আল মাহমুদ সেই ছেলেবেলা থেকেই লেখালেখির কাজ শুরু করে দিয়েছিলেন। 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, জানো তো তোমরা, তাই না? ভাষার জন্য আমাদের দেশের মানুষেরা প্রাণ দিয়েছিল, ছাত্ররা প্রাণ দিয়েছিল। তো 52 সালের ভাষা আন্দোলনে কবি আল মাহমুদ তখন থাকতেন ব্রাহ্মণবাড়িয়ায়। কোন জেলায় থাকতেন? তোমাদের কারো কি সেই জেলায় বাড়ি আছে? তোমার এখানে কি কেউ কুমিল্লার বা ব্রাহ্মণবাড়িয়ার আছো? হ্যাঁ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার কেউ নেই। যাই হোক, তো ব্রাহ্মণবাড়িয়াতেও উনি থাকতেন এবং সেখানেও উনি ভাষা আন্দোলনের উপরে একটা প্রভাব তার উপর পড়েছিল। হ্যাঁ, এবং তিনি ভাষা আন্দোলনকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন এবং এরপরে তো আরও ভালো ভালো কবিতা লিখেছিনি, কিন্তু তখন লিখেছেন, তখন তো তার বয়স অনেক কম, 16 বছর বয়স মাত্র। হ্যাঁ, কিন্তু এই কারণেই, কবিতা লেখার কারণে কি হলো, তাকে পুলিশে খোঁজা শুরু করলো। হ্যাঁ, এবং খুঁজবে তো খুঁজবে, সে তো একেবারে ঘর ছাড়া করে ফেললো, সে ঘর থেকে পালিয়ে পালিয়ে তাকে থাকতে হতো তখন। এবং তখন কিছু মজার ঘটনা ঘটেছে, যদি সময় থেকে পরে আমি বলবো। তো যাই হোক, কবি আল মাহমুদ ভাষা আন্দোলনের এই ঘটনার পরে বিখ্যাত একটা কবিতা লিখেছিলেন। তোমরা কি সে কবিতাটা জানো? ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার রক্ত। হ্যাঁ, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদি গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে? চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। এই কবিতাটা খুব বিখ্যাত হয়েছিল অনেক। তুমি শুনেছো? এটা শোনারই কথা, কারণ তোমাদের মতন ছোট ছোট বাবুরা যেমন এই কবিতাটা আবৃত্তি করে, তেমনি অনেক বড়রাও এই কবিতাটা ফেব্রুয়ারি মাসেই আবৃত্তি করে। বাংলাদেশের অধিকাংশ জায়গায়, অধিকাংশ অনুষ্ঠানে এই কবিতাটা আবৃত্তি করা হয়ে থাকে। যাই হোক, তারপরে কি হলো, উনি কিন্তু এরকম প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে, দেখো উনি একজন কবি যিনি কিনা 52 ভাষা আন্দোলনে উনি অবদান রেখেছেন, তার মানে উনি একজন ভাষা সৈনিক। আবার 1971-এর যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, উনি একজন সরাসরি মুক্তিযোদ্ধা ছিলেন, ভাষা সৈনিক আবার মুক্তিযোদ্ধা একই সাথে। আবার এই লোকটা কয়েকদিন পরে তাকে আবার রাজাকার উপাধি দেওয়া হলো। মজা না? একটা মানুষ ভাষা সৈনিক, একটা মানুষ মুক্তিযোদ্ধা, আর একটা মানুষ, সে একই মানুষ আবার রাজাকার। কিন্তু এই রাজাকার তাকে যারা উপাধি দিয়েছিল তারা আসলে নিজেরা রাজাকার ছিল, যারা কয়েকদিনেই আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে। কবি আল মাহমুদকে কেন তারা রাজাকার উপাধি দিয়েছে? কেননা তিনি জীবনের একটা পর্যায়ে এসে তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে, তার প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। তিনি ধার্মিক হয়ে গিয়েছিলেন। একটা মানুষ ধার্মিক হয়ে যাওয়ার অপরাধে তাকে কি উপাধি দেওয়া হলো? রাজাকার, অথচ উনি মুক্তিযোদ্ধা। কীরকম একটা দুর্ভাগ্যজনক দেশে আমরা বসবাস করি এবং তিনিও বসবাস করে গেছেন। তো যাই হোক, আল মাহমুদ নিয়ে আমাদের আরও অনেক কিছু শোনা আছে। আমাদের ছোট্ট বন্ধু আল মাহমুদের উপর কবিতা আবৃত্তি করতে পারে। বন্ধু, কী নাম জানো তোমার? আবদুল্লাহ। আবদুল্লাহর কাছ থেকে আমরা এবারে কবি আল মাহমুদের একটা কবিতা শুনে নিই, চলো।
আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি আল মাহমুদের কবিতা পাখির মতো। আম্মা বলেন পর রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে থাকে কর্ণফুলির কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ, খুব সুন্দর কবিতা আবৃত্তি করলো। এবং দেখো কবি আল মাহমুদ এই কবিতা কি বলেছেন যে তার পড়ালেখা ভালো লাগে না। কবিতার মনে হয় তাই না, কোনো কবি স্কুলে যেতে চাইতো না, হ্যাঁ, কোনো কবি গণ্ডির মধ্যে থাকতে চাইতো না। অথচ তারা যা লিখে গেছেন তাই কিন্তু স্কুল কলেজে পড়ানো হয়। আমরা স্কুলে গিয়ে কলেজে গিয়ে তাদের লেখা পড়ি, হ্যাঁ, তাদের লেখাগুলো আমরা পড়ি, অথচ তারা নিজেরা লেখাপড়া করতে পছন্দ করতেন না। হ্যাঁ, তারা নিজেরা গদ বাঁধা লেখাপড়া, মানে একটা জায়গায় আটকে থেকে লেখাপড়া, সেই লেখাপড়াটা তারা ওইভাবে পছন্দ করতেন না। তারা আসলে পুরো পৃথিবীটাই তাদের জন্য ছিল কি পাঠশালা। পৃথিবী দেখে দেখে, মানুষ দেখে দেখে, প্রকৃতি দেখে দেখে তারা শিখেছেন, এই জন্যই তারা এত সুন্দর লিখতে পারেন। তো কবি আল মাহমুদ কী করলেন, তিনি সবসময় খুব রাজনৈতিক সচেতন ছিলেন। হ্যাঁ, তিনি একজন খুব সত্যবাদী, সুস্পষ্টবাদী মানুষ ছিলেন। হ্যাঁ, এই জন্যই তিনি ২১-এর আন্দোলন করেছেন ৫২-তে। আবার তিনি কি করলেন ৬৯-এ যে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, এই যে কয়েকদিন আগে ২৪-এ যে গণঅভ্যুত্থান হলো, আমরা দেখেছি না সেই অভ্যুত্থান, রাস্তায় হাজার হাজার মানুষ সবাই মিছিল করছে, পুলিশে গুলি করছে, তবু তারা ভয় পাচ্ছে না, এটা আমরা দেখেছি না। হ্যাঁ, তারপরে যারা আমাদেরকে উপরে হত্যা করেছে, গুলি করেছে, তারা শেষ পর্যন্ত পালিয়ে গেল, তাই না? তো দেখো ৬৯ সালে এরকম একটা ঘটনা ঘটেছিল। এই যে কবি আল মাহমুদের একটা শিশু কিশোর সাহিত্য, হ্যাঁ, এটাও কিন্তু এই দেশজ প্রকাশনী বের করছে, এগুলো বইগুলো তার অনেক ভালো ভালো কাজ করছে। হ্যাঁ, তো এই বইটার মধ্যে তার কিছু মজার কবিতা আছে। হ্যাঁ, আমি একটা পড়ে শোনাচ্ছি। সেটি হচ্ছে গিয়ে ওই গণঅভ্যুত্থানের সময় তখন দুজন মানুষ কিন্তু মরে গিয়েছিল, শহীদ হয়েছিল। তাদের একজন হচ্ছে আসাদ। কি নাম? আসাদ। তোমরা কি আসাদ গেটের নাম শুনেছো? আসাদ গেট, হ্যাঁ, আসাদ গেটের নাম শুনে না? ফার্ম গেটের পরে আসাদ গেট, সে আসাদ গেটের যার নামে হয়েছে সে আসাদ, শুনেছো না? সে আসাদ। হ্যাঁ, তো এই কবিতাটা এরকম যে ট্রাক ট্রাক ট্রাক, শুয়োর মুখো ট্রাক আসবে দূর বেঁধে রাখ। মানে হচ্ছে যে ট্রাক কাদের? আর্মিদের ট্রাক। হ্যাঁ, কিন্তু ওদের মুখটা একটু শুয়োরের মতন, তো চোখা একটা মুখো ট্রাক থাকে না, ওরকম ট্রাক। হ্যাঁ, এই কেন বাঁধবো দোর জানালা, তুলবো কেন খিল, আসাদ গেছে মিছিল নিয়ে ফিরবে সে মিছিল। ওই আসাদ মিছিলে যে গিয়েছে, গুলি খেয়েছে, মরে গিয়েছে, শহীদ হয়েছে, তার কথা বলছে। আবার দেখো ট্রাক ট্রাক ট্রাক, ট্রাকের মুখে আগুন দিতে মতিউরকে ডাক, কোথায় পাবো মতিউরকে, ঘুমিয়ে আছে সে, তোরাই তবে সোনা মানিক আগুন জ্বেলে দে। মতিউর মারা গিয়েছে, কিন্তু যেমন আমাদের এখন আবু সাইদ মারা গিয়েছে, তাতে কি আন্দোলন থেমে গিয়েছে? মুগ্ধ মরে গিয়েছিল, শহীদ হয়েছিল, তাতে কি আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল? বরং আরও হাজারো সহস্র মুগ্ধ এসে, সহস্র আবু সাইদ এসে তারা আন্দোলনের সামনে তারা দাঁড়িয়েছিল, তারা গুলির সামনে দাঁড়িয়েছিল, তাই না? এরকম হয়েছিল। দেখো আরেকটা মজার ছড়া, ৬৯-এর ছড়া এটাও। কারফিউ রে কারফিউ, আগুন আগল খোলে কে, সোনার বরণ ছেলেরা দেখ নিশান তুলেছে। নিশান মানে কি জানো? পতাকা। নিশান মানে পতাকা। লাল মোরগের পাখার ঝাপট লাগলো খোঁয়ারে, উটকো মুখো শাস্ত্রী বেটা হাঁটছে দুয়ারে। ঠিক আছে, এরপরে শেষ লাইন, ৪ লাইনটা অনেক মজার। খড়খড়িটা ফাঁক করে কে, বেড়াল ডাকে মিউ, খোকন সোনার ভেংচি খেয়ে পালালো কারফিউ। মানে কারফিউ তো দেয় আর্মিরা, অথচ একটা ছোট্ট বউ ভেংচি দিয়েছে আর অমনি তারা পালিয়ে গিয়েছে। ব্যাপারটা ঠিক আমাদের দেখো এই আন্দোলনের মতনই। আর্মিরা এসেছে, পুলিশ এসেছে, বিজিবি এসেছে, কত অস্ত্রপাতি নিয়ে এসেছে, আর ছোট ছোট ছেলেরা রাস্তায় নেমে বলেছে যে মানে গুলি কর, বুক পেতেছি গুলি করার, অমনি তারা
পালিয়ে গেল ভয়ে। হ্যাঁ, ঠিক এরকমই আসলে যখন সবাই পথে নেমে যায়, যখন অত্যাচারীদের বিরুদ্ধে সবাই যখন ঐক্যবদ্ধ হয়, তখন কিন্তু অত্যাচারীরা ভয়ে পালিয়ে যায়। হ্যাঁ, কারফিউ পালিয়ে গেল, মজা না? তো এই আল মাহমুদ কিন্তু আসলে একদম মাটির কবি। হ্যাঁ, মাটির কবি। তার কবিতার মধ্যে থেকে মাটির গন্ধ আসে, ধানের গন্ধ আসে, পাখির ঘ্রাণ আসে। তার কবিতা এরকম যে, কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে আসা ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ছোট ভাই বোন। মানে কবিতার বর্ণনাতে মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি যে আসলেই গ্রামে, হ্যাঁ, পাতার আগুন ঘিরে, পাতার আগুন মানে কি, শীতকালে যখন আমাদের খুব শীত লাগে তখন আমরা কি করি, অনেকগুলো পাতা জড়ো করি, তারপরে আগুন ধরিয়ে দিই, তারপর সেই আগুনের মধ্যে একটু হাত দিই, আবার হাত সরিয়ে নিই। এরকম করেছো না গ্রামে গিয়ে? হ্যাঁ, আগুন পোহাই বলে না? হ্যাঁ, এরকম পোহাই, আমরা আগুন পোহাই। হ্যাঁ, তো যাই হোক, কবি আল মাহমুদ এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো তিনি তার কবিতায় তুলে এনেছেন। আরও অসংখ্য কবিতা তার আছে, বিশেষ করে নোলক কবিতাটা, যেটি কিনা আসলে আমাদের স্বাধীনতার সাথে তুলনীয়। যে আমাদের স্বাধীনতা যখন হারিয়ে যায় তখন আমরা স্বাধীনতাকে খুঁজি না, ঠিক তেমনিভাবে তার নোলক কবিতায় তিনি লিখেছেন, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। এরকম করে কবিতাটা একেবারে শেষ মুহূর্তে তার স্বাধীনতাটাকে যেন খুঁজে পায়। যে সন্ধ্যা হয়ে যাওয়ার সময় যখন আমি ঘরের দিকে পা বাড়ালাম, ছোটোবেলায় শুনেছ, তুমি তখন বড় হয়ে গেছো অনেক, হ্যাঁ, ছোটোবেলায় শুনেছিল। যাই হোক, তো যখন উনি ঘরের দিকে পা বাড়ালো যখন সন্ধ্যার দিকে, তখন সে তার বললো যে না, আমি আমার মায়ের সোনার নোলক না নিয়ে আমি ঘরে ফিরবো না, মানে আমি আমার স্বাধীনতা না নিয়ে আমি বাড়িতে ফিরে যাব না। ঠিক যেমন করে আমাদের আন্দোলনের ছেলেরা বলেছিল যে না, আমরা এখন আর পেছনে যাওয়ার সময় নেই, তাই না? দেখেছো না, একটা ছোট্ট মেয়ে সাক্ষাৎকার দিচ্ছে যে পেছনে কি, পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। হ্যাঁ, অর্থাৎ আমাদের এখন পেছনে ফিরে যাওয়ার কোনো আর সুযোগ নেই। তো এইরকম যখন মানুষ এরকম আন্দোলন করে, যখন মানুষ একটা সত্যের জন্য চেষ্টা করে, যখন মুক্তির জন্য চেষ্টা করে, তখন এরকম সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে, গল্প লিখতে পারে। আল মাহমুদ তো অনেক কিছু লিখেছেন। এবার তোমাদের আমি ছোট্ট একটা গল্প বলবো, গল্প বলেই আমি আজকের আমাদের গল্পের আসর শেষ করব। গল্পটি হচ্ছে যে ছোট্ট একটা বাবু, এই যে আমাদের মনিরার মতন বাবু, হ্যাঁ, অথবা ওর থেকে আরেকটু বড় হবে, ওই বাবুটার নাম হচ্ছে ধরো নাজমা। কি নাম? ধরে নিলাম নাজমা। হ্যাঁ, এই তো বাবুটা খুব ভালো ছবি আঁকতে পারে। কি আঁকতে পারে? ছবি আঁকতে পারে। একদিন সে তার ঘরের বাইরে গিয়ে রং তুলি নিয়ে আর ক্যানভাস নিয়ে, ক্যানভাস তো চেনো তোমরা না, ছবির একটা বোর্ড যেখানে একটা কাগজ থাকে যেখানে ছবি আঁকে রং তুলি দিয়ে। হ্যাঁ, তো সেখানে গিয়ে সে মজার মজার ছবি আঁকছিল। হঠাৎ একটা ভিক্ষুক এসে বলল যে আমাকে কয়টা ভিক্ষা দিন, আমি অনেক বৃদ্ধ মানুষ, আমি অনেক দিন ধরে না খাওয়া, আমাকে কিছু দিন প্লিজ, আমাকে কিছু দিন। হ্যাঁ, এরকম করে ভিক্ষা করে করে লোকটা হঠাৎ করে তার মনোযোগটা নষ্ট করে দিল। সে ছবি আঁকছিল, ভিক্ষুকের এই আওয়াজে তার মনোযোগটা চলে গেল। তখন সে ভিক্ষুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, দেখলো যে ভিক্ষুকটা ভিক্ষা চাইতে চাইতে আস্তে 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 একেবারে রাস্তার মাথায় গিয়ে সেখান থেকে অন্যদিকে চলে গেল। এই দৃশ্যটা দেখে নাজমার খুব খারাপ লাগলো, যাহারে লোকটা কতদিন ধরে খাচ্ছে না, আমি একটু দৌড় দিয়ে বাসা থেকে খাবার নিয়ে আসতাম, কত ভালো হতো। সেটা সে করতে পারেনি বলে তার মধ্যে খুব কষ্ট হলো। তারপর সে কী করলো, ঠিক ওই রকম ভিক্ষুকের মতন দেখতে সে আঁকতে চায়নি, তবু একটা সুন্দর ছবি আঁকা হয়ে গেল। হ্যাঁ, তা কালো রং নিয়ে তুলি দিয়ে সুন্দর একটা ভিক্ষুকের ছবি আঁকলো, যে একটা ভিক্ষুক, তার হাতে একটা ভিক্ষার থলে, সে ভিক্ষা করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। সুন্দর একটা ছবি হয়ে গেল। কিন্তু ছবিটা এঁকে না তার মনে হলো এটা কি কোনো ছবি হলো, একটা ভিক্ষুকের ছবি, এটা কি কোনো শিল্প হলো? নিজেই তার মধ্যে এক ধরনের কেমন যেন খারাপ লাগছিল। তারপরেও সেই ছবিটা সব ছবির মধ্যেই থেকে যেতে লাগলো। তো অনেক দিন পরে তার স্কুলে বা তার এলাকায় একটা ছবি আঁকার প্রতিযোগিতা হলো। কি প্রতিযোগিতা? ছবি, মানে যার যা ছবি আঁকা আছে এটা জমা দিতে হবে, সেখানে একটা এক্সিবিশন হবে, প্রদর্শনী হবে, সেই প্রদর্শনীতে ছবিটা টাঙাতে হবে। তো নাজমাও এরকম হয়, এরকম ছবি আঁকারও কিন্তু প্রতিযোগিতা হয়, গ্যালারি থাকে, সেই গ্যালারিতে সবাই ছবি জমা দেয়, সবার ছবি এরকম ঝোলানো থাকে, বিচারকটা গিয়ে দেখেন কার ছবিটা সুন্দর হয়েছে, যেটা সবচেয়ে ভালো হয় তাকে সে ফার্স্ট হয়। তোমাদের হয়েছে? স্কুলে হয়েছে, মাশাআল্লাহ, দেখো ও তো জানি এই ব্যাপারটা, তাই না? গুড, ভেরি গুড। তোমাদেরও হয়েছিল, তাহলে তোমরা ব্যাপারগুলো জানোই।
অথচ দেখো আমি তোমাদের সমান ছিলাম, এগুলো কিছুই জানতাম না। তোমরা এখন অনেক স্মার্ট, অনেক কিছু জানো। তোমাদের হয়েছিল, মাশাআল্লাহ। তারপর কি হয়েছিল? নাজমার কথা শুনতে ইচ্ছা করছে না? ও ছবিটা জমা দিয়ে কি হলো না হলো, তাই না? ও করেছে কি, ওর 2-3টা ছবির সাথে সাথে ওই ছবিটাও কেন যেন দিয়েছে, একটা ভিক্ষুকের ছবি। তারপর মনে হলো যে দেই, হ্যাঁ। এরপরে আর মনে নেই সে ছবি যে দিয়েছে জমা, কম্পিটিশন হয়েছে, কি হয়েছে না হয়েছে মনে নেই। হঠাৎ একদিন খবর পেল যে ছবি আঁকার প্রতিযোগিতায় সে নাকি পুরস্কার পেয়েছে, এবং আজকে বিকেলে সেই পুরস্কারটা আনতে যেতে হবে। তো সে তো পুরস্কার আনতে গিয়েছে, হ্যাঁ, গিয়ে দেখে যে সে ফার্স্ট হয়েছে। এবং কোন ছবির জন্য ফার্স্ট হয়েছে জানো? ওই যে ভিক্ষুকের যে ছবিটা, সেই ছবিটার জন্যই সে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার কারণে তাকে অনেকগুলো উপহার দিয়েছে এবং খামের মধ্যে করে তাকে কিছু টাকাও দিয়েছে। ও তো মহা খুশি, নাজমা তো মহা খুশি। সে একেবারে নাচতে নাচতে পুরস্কারগুলো নিয়ে, টাকার খামটা নিয়ে বাড়িতে ফিরবে, তো সবাইকে দেখাতে হবে না, হ্যাঁ। তো ফিরতে 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 রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল সেই একই ওই ভিক্ষুকটার সাথে। সে বলছে যে আমি কিছু খাইনি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু দিয়ে যাবে, হ্যাঁ, আমাকে কিছু দিন। সবার কাছে সে ভিক্ষা করছে। তখন হঠাৎ নাজমা সেখানে দাঁড়িয়ে গেল। সে চিন্তা করলো, আচ্ছা আমি পুরস্কারটা কেন পেয়েছি? এই লোকটার জন্য তো পেয়েছি, এই লোকটার ছবিকেই তো আমি পুরস্কার পেয়েছি। তখন সে কী করলো, তার হাতে যে খামটি ছিল টাকার, পুরোটা খাম ওই ভিক্ষুককে দিয়ে দিল। দিয়ে আর সেখানে তাকালো না, সে আস্তে আস্তে হাঁটা শুরু করলো। ভিক্ষুকটা খাম খুলে দেখা যায় অনেকগুলো টাকা। এতগুলো টাকা তো কেউ কাউকে ভিক্ষা দেয় না। ভিক্ষা দিলে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, 20 টাকা দেয় সর্বোচ্চ, তাই না? 20-25 টাকা দেয়, কিন্তু অনেকগুলো টাকা। ভিক্ষুকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল যে কেমন করে সম্ভব, যে তুই একটা ছোট্ট একটা মেয়ে আমাকে এতগুলো একটা টাকা দিয়ে গেল। ভিক্ষুক তো আর জানে না যে কেন দিল, হ্যাঁ, কিন্তু ভিক্ষুক তো আর জানে যে কেন পুরস্কারটা সে পেলে, কেন টাকাটা পেলো, হ্যাঁ। তো এই হচ্ছে আল মাহমুদের গল্প। সুন্দর গল্প না? অনেক সুন্দর। এই গল্প হচ্ছে, এগুলো হচ্ছে আধুনিক গল্প। আর আমরা ছোটবেলায় যেমন শুনেছি রাক্ষসের গল্প, রাজা রানীর গল্প, ওগুলো হচ্ছে গিয়ে রূপকথার গল্প। কিন্তু কবি আল মাহমুদ আধুনিক গল্প লিখতেন। ছোটদের জন্য আধুনিক গল্প লিখতেন, বড়দের জন্য আধুনিক গল্প লিখতেন। এই তুমি ঠিক বলেছো, এগুলো বাস্তবতার সাথে মিল রেখে কাহিনী। এবং এইসব করে কিন্তু তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কার কিন্তু তিনি তার জীবদ্দশায় পেয়ে গেছেন। এবং উনি একজন খুব ভালো কবি ছিলেন, ছোটদেরকে উনি অনেক ভালোবাসতেন, হ্যাঁ, এবং ছোটদের জন্য তিনি অনেক কিছু লিখে গেছেন। তোমরা বড় হয়ে নিশ্চয়ই তার লেখাগুলো পড়বে। তো যাই হোক, আজকে আমরা গল্পের আসর শেষ করব। তোমরা কি শেষে কি শোনাবে? গান নাকি? হ্যাঁ, গান শোনাবে, কোরাস গান শোনাবে, তাই তো? ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক এবং ছোট্ট সোনামণি বন্ধুরা, আমরা কবি আল মাহমুদের জীবনের সংক্ষিপ্ত আলোচনা করেছি। তার জীবনের আরও অনেক কাহিনী রয়েছে, অনেক গল্প রয়েছে, অনেক কবিতা ছড়া আমাদের শোনা হয়নি, হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই আমরা শুনবো। তার আত্মজীবনীমূলক যে বইটি, যেভাবে বেড়ে উঠি, সেটি পড়লে আমরা তার জীবনের অনেক চমকপ্রদ বর্ণাঢ্য তার জীবনের কাহিনী আমরা জানতে পারবো। নিশ্চয়ই আমরা বড় হয়ে তার বিখ্যাত বইগুলো, কালের কলস, সোনালী কাবিন, ছোটদের জন্য মোল্লাবাড়ির বউ, বা এরকম যত বই রয়েছে, আমরা সবগুলো বই ইনশাল্লাহ পড়ে ফেলবো। তো আজকের গল্পের আসর আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি গল্প শুনতে শুনতে, একটি গান শুনতে শুনতে আমরা শেষ করব। আগামী গল্পের আসরে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। যেথায় তুমি থাকো না ভাই, কাছে নয়তো দূরে, কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে। হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি, হোক না সেটা চড়ুই ভাতি, খেলা নিয়ে মাতামাতি,
হোক না সেটা কাপড় কাচা বাজার করাই ধরো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর।